নমস্কার। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনছেন অনেক বক্তব্য। রাজনৈতিক ব্যক্তিরা তারা তাদের মতামত বলেছেন, যারা রাজনীতি করেন না তারা তাদের বলেছেন। আসল কথাটা হচ্ছে যে এই সার কথাটা, SIR স্যার কথাটি বা সার বলে যে নতুন রোল রিভিশন হচ্ছে, তার সারমর্মটি কি এটি নিয়ে কিন্তু কেউ বলেননি এখনো। প্রথমে আমাদের বুঝতে হবে আইনটি কি। আইন যেটা, আইন বলছে রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলসের 25 নম্বর রুলে বলছে যে 3 রকমের রিভিশন করা যায়। যদি আপনি রোল পাল্টাতে চান বা রোল সংশোধন করতে চান, 3 ভাবে করা যায়। একটা হচ্ছে ইন্টেন্সিভ, নিবিড়, একটা হচ্ছে সামারি, সংক্ষেপ, আরেকটি মিশ্র। দুটো মিলিয়ে করা যায়। আমরা সকলেই রোল রিভিশনের সাথে কাজ করেছি, রোল ইন্টেন্সিভও করেছি, মানে নিবিড় সংশোধনও করেছি, সংক্ষেপেও করেছি। কিন্তু এই বিশেষ নিবিড় সংশোধনের কথাটি যেটি ব্যবহার করা হচ্ছে, তার কোনো আইনগত সম্মতি নেই প্রথম। কিন্তু নেই মানেই যে বেআইনি তা না। কোর্ট নিয়ে যখন কোনো কোর্ট এই নিয়ে কোনো বক্তব্য রাখেনি, আমরা ধরে নিতে পারি যে বিশেষ কথাটি জোড়াতে সাংঘাতিক একটা ভুল কিছু করা হয়নি। এরকমভাবে এগিয়ে যাওয়া যাক, নাহলে তা কাজ এগোবে না। আচ্ছা, এখন বিশেষ কেন? বিশেষ এই জন্যে যে এখনকার নির্বাচন কমিশন ঠিক করেছে যে তারা কয়েকটি নতুন স্ট্র্যাটেজি নেবে। আমরা যেভাবে আগে কাজ করেছি, আমাদের সময় রেশন কার্ড নেওয়া হতো ইত্যাদি ইত্যাদি, এখন তারা ঠিক করেছেন তাদের মত অনুযায়ী যে 11টি নথি তারা প্রথমে নেবে। এখন 12 নম্বর বেড়ে গেছে। সে 11টি নথি যারা কাগজে পড়ে নিয়েছেন তারা সকলেই জানেন, কিন্তু নথিটি কাদের ব্যবহার করতে হবে সেটা হলো প্রথম মূল প্রশ্ন। এবার বিশেষ নিবিড় সংশোধনে বলা হয়েছে যে 2002 অবধি নির্বাচনী রোলে যাদের নাম আছে তাদের কোনো চিন্তার ব্যাপার নেই, 2002 অবধি। তারপর প্রথমেই দেখে নিন 2002-এ আপনারা ভোট দিয়েছিলেন কিনা, নামের কোনো আছে কিনা, হদিশ আছে কিনা, তারা শান্তিতে থাকতে পারে। এই নিয়ে আমার কোনো প্রশ্ন আছে, বাট পরে তুলব সেটা। এবার 2002-এর পরে 2025 অবধি যে রোল হয়েছে, মানে সোজা কথায় 2025-এর রোলে যাদের নাম আছে, যাদের নাম 2002-এ ছিল না, সেই সংখ্যাটি তাদের নিয়ে এখন প্রশ্ন উঠেছে। কেন উঠেছে এই নিয়ে আমি প্রশ্ন তুলব না। হঠাৎ 2002 কেন সিলেক্ট করা হলো সেই নিয়েও আমি প্রশ্ন তুলব না, কারণ এই সব নির্বাচন কমিশন করেছে আর এটা কোর্টে গেছে। একাধিক কোর্ট কেস হয়েছে, কোর্ট ঠিক করুক যে নির্বাচন কমিশন ঠিক করেছে করেনি। আমাদের আইন অনুযায়ী যা বলা হয়েছে সেভাবে দেখা যাক। অতএব 2002-এর পরে যারা রেজিস্ট্রেশন করেছেন বা যাদের নামভুক্ত করেছেন, তাদেরকে যখন প্রশ্ন করা হবে বাড়িতে বাড়িতে গিয়ে, কারণ একটা নিবিড় সংশোধন, বিএলওরা গিয়ে যখন প্রশ্ন করবে তারা কি দেখাতে পারে। আমি উল্টোভাবে শুরু করি। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচনী কমিশনার, তিনি অনেক বিতর্কে জড়িয়ে পড়েছে। অফিসারদের এত বিতর্কে নিজেদের জড়ানো উচিত নয়। তাদের যেভাবে ট্রেনিং দেওয়া হয়, অনেক ধৈর্য রাখতে হয়, অনেক নিরপেক্ষতা রাখতে হয়। তার ভেতরে কি মতামত তার সেটা নিয়ে বড় কথা না। আচ্ছা, উনি জড়িয়ে পড়াতে এই গণ্ডগোলটি সব শুরু হয়েছে। আর জড়িয়ে পড়ার পরে যদি একটু আগ বাড়িয়ে লোককে বুঝিয়ে টুঝিয়ে নিতেন, তবে আমার মনে হয় অর্ধেক সমস্যা মিটে যেত। যাই হোক, উনি গতকাল যেই অর্ডার জারি করেছেন সেখানে 12টি নথি বলেছেন দেখাতে হবে এই 2002-এর পরে যাদের। তাদের মধ্যে প্রথম আমি যে নথিটি তুলব, যে ডকুমেন্টটি তুলব, সেটি সুপ্রিম কোর্ট তাকে বলেছে তোমার নিতে হবে, তিনি নিতে চাননি।
সেখান থেকেই সন্দেহটা আসে কেন নিতে চাননি এই ডকুমেন্টটা। কেন এই ডকুমেন্টের পেছনে লাখ কোটি টাকা খরচ হয়েছে। আমি প্রশাসক হিসেবে বলছি লক্ষ কোটি টাকা খরচ হয়েছে এই ডকুমেন্টটা বানাতে গিয়ে। জোর জবরদস্তি করে বানিয়েছে আধার কার্ড। আধার কার্ড জোর জবরদস্তি করে বলা হয়েছে ব্যাংকের সাথে লিঙ্ক করো, প্যানের সাথে লিঙ্ক করো, এটা করো, ভোটার লিস্টের সাথে লিঙ্ক করো। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি ভোটার লিস্টের সাথে লিঙ্ক করার আপনার কোনো অধিকার নেই। ওরা বলেছে এটা আমরা ভলেন্টারি রেখেছি। যাই হোক, সেই বিতর্কিত আধার কার্ড এটি উনি নিতে চাননি। মানে বিতর্কিত নয়, আধার কার্ড নিয়ে পরে বিতর্ক হয়েছে। এই আধার কার্ডের সাথে ভোটার লিস্ট লিঙ্ক করার জন্য ওরা পূর্বসূরীরা কয়েক লক্ষ টাকা কোটি টাকা খরচ করেছে। যাই হোক, এখন আসা যাক। প্রথমে যদি আপনার আধার কার্ড থাকে, আধার কার্ডটি দেখালে কেউ তর্ক করতে পারবে না। এই বহিরাগত হাবি যাবি এসব যে অনেক কথা টথা হচ্ছে, এই নিয়ে কিছু করতে পারবে না, কারণ আধার কার্ডটি তার মানতে হবে। যদি না মানে তখন আবার যেসব কোর্টে কেসগুলো চলছে সেগুলো নিয়ে আবার খোঁচা দিতে হবে। বাকি যাদের ডকুমেন্ট আছে, যেই ডকুমেন্ট তারা মানবে, তাদের মধ্যে হচ্ছে জন্ম নথি, বার্থ সার্টিফিকেট। বিহারে দেখা গেছে 2% লোক দেখাতে পেরেছে। পাসপোর্ট, বিহারে গেছে 2% লোক দেখাতে পেরেছে পাসপোর্ট। বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট, এটাও 3-4% দেখাতে পেরেছে। গভর্নমেন্টে চাকরি করেন কিনা বা সেমি গভর্নমেন্ট কোনো আন্ডারটেকিংয়ে চাকরি করেন কিনা তার প্রমাণ, এটা কিছু লোক দেখাতে পেরেছে। আপনার বাড়ি বা গৃহ পাট্টা, সেটাও কিছু লোক দেখাতে পেরেছে। আপনি যদি জঙ্গলে বাস করেন, জঙ্গলবাসী বা আদিবাসীদের, তাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। মনে রাখুন, আমি এগুলো বলছি এই জন্যে যে লোককে আশ্বস্ত করার জন্যে। একটা ভয় সঞ্চার হয়েছে তো, যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেটাও মেনে নিতে হবে। এছাড়া এনআরসি, আমাদের রাজ্যে এনআরসি হয়নি, অতএব এটা প্রযোজ্য নয়। এছাড়া বলা হয়েছে গভর্নমেন্ট যদি সেই পরিবারকে কোনো সার্টিফিকেট দিয়ে থাকে, এই যখন বিপিএল বিলো পভার্টি লাইন অপারেশন হচ্ছিল তখন কিছু পরিবারকে সার্টিফিকেট দিয়েছিল। এছাড়া গভর্নমেন্ট যদি আপনাকে কোনো প্লট দিয়ে থাকে, এগুলো বিচার দেখলাম যেগুলো ঘেটে, যে এছাড়াও অনেক ডকুমেন্ট আছে। তো যাই হোক, ওরা ওদের বুদ্ধিটা করেছে। মিউনিসিপ্যালিটির বিল যদি আমি দেখাই, তার থেকে বেশি প্রমাণ তো হতে পারে না। যাই হোক, ওরা যা করেছে সেগুলো আমি বলে দিলাম। আর আধার ওরা করতে চাননি, আধারটা জোর করে সুপ্রিম কোর্ট করিয়েছেন, অতএব আধারটিও প্রযোজ্য। এরপর আসা যাক, ওই বললেন না বিহার নিয়ে কোনো বিতর্ক হয়নি। বিহার নিয়ে বিতর্ক হয়নি, বিহার নিয়ে বিস্ফোরণ হয়েছে, এটি হলো সত্যি কথা। আর বিহার নিয়ে এখনও কেস চলছে, অনেক কেস চলছে। কারণ বিহারে উনি নির্ভুল কি বলবো ভোটার লিস্ট তৈরি করার পরেও এখন একটা নতুন খেলা শুরু হয়েছে। বাচ্চাগুলো ওই কম্পিউটার নিয়ে খেলে, তো তারা দেখাচ্ছে এই কনস্টিটিউয়েন্সিতে 750 জন ডুপ্লিকেট নাম আছে। প্রতিটি কনস্টিটিউয়েন্সি ধরে ধরে এখন নির্ভুল থেকে কত ভুল বেরোচ্ছে। আচ্ছা, এগিয়ে যাওয়া যাক। এবার বাংলায় যে সার হচ্ছে বা এই স্পেশাল ইন্টেন্সিভ রোল হচ্ছে, সেখানে কি সংখ্যাগুলো কি? বাংলায় 2002-এ আমাদের ভোটার সংখ্যা ছিল 4.58 ক্রোড়, 4,58,00,000 লোকের ভোটারের নাম ছিল। সেই সংখ্যাটি খুব ইন্টারেস্টিং, কেন তখনকার জনসংখ্যার সাথে আপনি যদি মেলান, দেখবেন 18 বছরের ঊর্ধ্বে মোটামুটি 5.5 কোটি খানেক, 5.5 কোটি লোকের নাম হওয়া উচিত ছিল। কখনোই 18 ঊর্ধ্ব যে জনসংখ্যাটি আছে সবসময় ভোটে পায় না, 5 কোটির কাছাকাছি। অতএব কাছাকাছি একটা গ্যাপ থাকে, গ্যাপটা ছিল তখন। এটা আমি গ্যাপটার কথা বলছি, তার অন্য কারণ আছে। আচ্ছা, 4.58 এইটা হয়ে গেল বেসিক। এবার এগোনো যাক 2025-এর রোলে, যেটাকে নিয়ে খেলা হবে। 2025-এর রোলে দেখা যাচ্ছে 7.64। এই 22 বছরে সংখ্যা বেড়েছে 7.64। এবং তারপরে লাস্ট 2-3 মাস ধরে, কয়েক মাস ধরে সিইও, মুখ্য নির্বাচনী আধিকারিক, আমার অনেক
পরের পূর্বসূরি, তিনি ম্যাপিং করেছেন বাড়িগুলো ধরে ধরে ঠিক করে তিনি ম্যাপিং করে তিনি বলেছেন যে 55% মোটামুটি মিলছে আগের লিস্টে এই লিস্টের সাথে, 45% প্রমাণ করতে হবে। ঘুরে ফিরে একই কথা, 45% প্রমাণ করতে হবে। এবার প্রথম রোল মানে 2002-এর রোলের সাথে 2025-এর 1 জানুয়ারিতে যে রোলটি বেরিয়েছে ফারাক হচ্ছে 3.06 crore। এইটাই হলো আসল। এই 3.06 crore মানুষ, 3,06,00,000 লোককে প্রমাণ করতে হবে যে আমাদের কাছে এই প্রমাণপত্র আছে, আপনি আমাকে ওই রোলে থাকতে দিন। আর তাছাড়া তো নতুন ভোটার আসতেও পারে। এবার আমি চলে যাচ্ছি স্ট্যাটিস্টিক্সে। আইএসএর সাথে কথা বলে কিছু পরিসংখ্যান বিদ্যাতেও ঢুকবো, জনতাত্ত্বিক সংখ্যাতে ঢুকে যাক। নিয়ে আমরা দেখছি যে সাধারণ মৃত্যুহার আর সাধারণ জন্মহারের মধ্যে যে ফারাকটি থাকে, তাতে দেখা যাচ্ছে প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধি হতে পারে অ্যাবাউট 0.83%, মানে 1% থেকে কিছুখানি কম। এখন সেই দিয়ে যদি আপনি গুণ করেন ওই আগেকার ফিগারটি, মানে যেটা আমি বলেছিলাম 4.58 crore, 4,58,00,000, সেটা দিয়ে গুণ করেন, দেখা যাচ্ছে আমাদের এটা হওয়া উচিত ছিল 5,70,00,000 থেকে 80,00,000, এই হিসেবে বলে যায়। এটা পরিসংখ্যান হিসেবে 5,70,00,000 খানেক হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের আছে কত? 7,40,00,000। অতএব জনপরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সে কিন্তু মিলছে না। আরেকটি ব্যাপার আছে এর সাথে, সেটা হচ্ছে 18-র ঊর্ধ্বে বাংলার জনসংখ্যা কত। দেখা যাচ্ছে বাংলার জনসংখ্যা মানে স্ট্যাটিস্টিক্যালি 18-র ঊর্ধ্বে 7.7 crore হওয়া উচিত। 7.7 crore, আমাদের ভোটার লিস্ট 7.7 crore। আশ্চর্য, 100%। এই 100% ম্যাচ হয় না। তার মানে বেশ কিছু নাম আছে যে নামগুলোকে ডুপ্লিকেট এন্ট্রি, ট্রিপ্লিকেট এন্ট্রি, ভুয়ো ভোটার ঢুকে গেছে। অতএব আমরা চাই না চাই স্যার করতেই হবে। আমি সেই জন্যই গোড়াতেই শুরু করলাম যে স্যারের ব্যাপার নিয়ে যত রকমের এই জল্পনা হচ্ছে, কিন্তু ডকুমেন্টের ব্যাপারে এমন কোনো মানে অসুবিধা হওয়া উচিত না। এবার বিএলও বাবুরা যদি না মানেন সেটা অন্য ব্যাপার, সেটাতে খেলাতে অন্য জিনিস আসছে। সংখ্যাটা বুঝে নিলেন আপনারা যে সংখ্যাটা হওয়া উচিত ছিল 5.7 crore, সেখানে গিয়ে আমরা দেখছি সংখ্যা আছে 7.7 crore। মানে এখানে একটা বড় ব্যাপার এসে যাচ্ছে। ঘুরে ফিরে যে ডিসপিউটেড ফিগার, দ্যাট উইল বি অ্যারাউন্ড 1 crore। আমার একটু সময় লাগবে, 1 crore। আচ্ছা, এবার বিএলওরা কি করতে পারে? বিএলও ব্যাপারটি কি? ব্লক লেভেল অফিসার, বুথ লেভেল অফিসার। একটি বুথে 700 থেকে 1000 ভোট আছে। গ্রামাঞ্চলে গেলে, বিস্তীর্ণ গ্রামে গেলে, গ্রামের একটা অংশ করলে 700 ভোটার বেরিয়ে আসে। শহরে একটা রাস্তা ধরলেই 1000 ভোটার বেরিয়ে আসে। অতএব সংখ্যাটা খুব একটা বিশাল নয়। এই সংখ্যা একটি লোক 2 মাসে 3 মাসে দেখতে পারেন, ঘরে ঘরে গিয়ে দেখে আসতে পারেন, কিন্তু তার কাছে ক্ষমতাটা অনেক বেশি দেওয়া হয়েছে। বিএলওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএলওরা কেন ভয় পাচ্ছেন আমি জানি না। আমি শুনেছি একটা স্টেটমেন্ট হয়েছিল যে বিএলও যদি এই না করে সেই না করে। আমি বিএলওদের আশ্বস্ত করে বলছি যে বিএলওরা আইনে কমপ্লিট প্রোটেকশন পাবেন ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন বিতর্কিত সেটা অন্য ব্যাপার, বা ইলেকশন কমিশনার বিতর্কিত সেটা অন্য ব্যাপার, কিন্তু ইলেকশন কমিশন তো একটা আমাদের জাতীয় একটা সংস্থা। তাদের যখন আছে, বিএলওদের ভয় পাওয়া উচিত না। কিন্তু বিএলওদের এই আরপি অ্যাক্টের 13 নম্বর ধারায় প্রোটেকশন আছে, কিন্তু বিএলওদের ক্ষমতাও আছে। শুধু যে ফর্ম দিলেই আমি মেনে নেব বা তার সাথে নথি দিলেই মেনে নেব, সেটা ছাড়াও কিন্তু তারা নাম কাটতে পারেন, নাম জুড়তে পারেন।
কিন্তু এখানে বড় কিন্তুটি আসছে, যা করবেন তার স্পিকিং অর্ডার দিতে হবে। আমাদের সময় স্পিকিং অর্ডারটা কম দিত, ওই রাবার স্ট্যাম্প থাকতো, আমি এই কারণে মানলাম, 5টা কারণ থাকতো, রাবার স্ট্যাম্প দিয়ে তারা টিক করে দিত। এখন কোর্ট ওসব মানবে না, কোর্ট বলেছে হাতে লিখে দিতে হবে প্রত্যেকটা কেসে, নাগরিকের কেসে, তুমি কেন মানলে না, এবং কোর্ট সেটা দেখতে পারে। বিএলওর একটু সাবধান থাকবেন, ওটা লিখিত অর্ডার দিতে হবে, স্পিকিং অর্ডার দিতে হবে, যাকে তাকে যা ইচ্ছা আমার কাছে ক্ষমতা আছে বলে মানে কাটাকাটি করা যাবে না। এবার চলে আসি সেই বিতর্কিত নাগরিকত্বর ব্যাপারটা নিয়ে, যেটা নিয়ে এত কথা হয়েছে। দেখুন, 1 কোটি ভোটার কিসের থেকে এসছে হট করে কোনো অনুমান করা যায় না। আমরা বর্ডার স্টেট, বর্ডারের ব্যাপার হয়ে থাকতে পারে। আসামে যখন এই ন্যাশনাল এনআরসি করা হলো, দেখা হলো প্রচুর বহিরাগত ঢুকে গেছে, কিন্তু 2/3 বহিরাগত হিন্দু। এখানেও সেটা হতে পারে, ওখানে হতে পারে। একটা জাত তুলে কথা বলার কোনো কারণ নেই, কারণ সবাই কোন জাতের, এই জাতের, ওগুলো ওরম করে দেখা গেলে। এখন নাগরিকত্বর ব্যাপারটা নিয়ে শুধু একটা ছোট্ট কথা বলবো। নাগরিকত্বর 2টি আইন আছে, একটি সিটিজেনশিপ অ্যাক্ট, যার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট কিন্তু এখনো পুরোপুরি বলবৎ করা হয়নি। অতএব যতক্ষণ না একজন মতুয়া তিনি সার্টিফিকেট হাতে পাচ্ছেন, তার অবস্থা কিন্তু এখনো শোচনীয়। আমার মতুয়া, এটা মনে রাখতে হবে, যতক্ষণ না মুর্শিদাবাদের একজন সার্টিফিকেট হাতে পাচ্ছেন, তার অবস্থা কিন্তু শোচনীয়, যদি তার কাছে কোনো ডকুমেন্ট না থাকে। সে এর কাছেও শোচনীয়, ওর কাছেও শোচনীয়। সে আইনটি মানা হয়নি। 2টোই আইন আছে, একটি সিটিজেনশিপ অ্যাক্ট, আরেকটি হচ্ছে ফরেনার্স অ্যাক্ট। ফরেনার্স অ্যাক্ট সদ্য মানা হয়েছে, কিন্তু এই প্রশ্নগুলো উঠছে কেন আমি বুঝতে পারছি না। এই প্রশ্নগুলো উঠছে এই জন্যে যে জ্ঞানেশ কুমারজি তিনি এই কথাটি ঢুকিয়ে দিয়েছেন, সিটিজেনশিপ। আলটিমেটলি সুপ্রিম কোর্ট তাকে বলেছেন যে সিটিজেনশিপ আপনার দেখার কথা না। কেন্দ্রীয় সরকারের 887টি আইন আছে আজকের দিনের, আমি ওই বসে বসে মোবাইলে দেখছিলাম, 887টি আইন আছে। প্রতিটি আইনে সিটিজেন অফ ইন্ডিয়া কথাটি লেখা আছে। তার মানে প্রতিটি আইনের লোক যদি বলে, মোটর ভেহিকল লোক বলে আমি কালকের থেকে সিটিজেনশিপ দেখবো, আপনার মোটর ভেহিকল যাওয়ার আগে সিটিজেনশিপ দেখবো, বুঝতে পারছেন? বা ফুডের রেশনিং লোক বলে আপনাকে রেশন দেওয়ার আগে আমি দেখবো সিটিজেন কিনা। এ তো বড় কমপ্লিকেশন এসে যাবে, জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। সিটিজেনশিপ অ্যাক্টে, নাগরিকত্বর আইনে যাকে দায়িত্ব ন্যস্ত করবে রাজ্য সরকার, তাকে ন্যস্ত করবে কেন্দ্রীয় সরকার, তার দায়িত্ব এসব দেখা। জ্ঞানেশ কুমার এটাতে না গেলেও পারতেন, কিন্তু যাচাই করতে গিয়ে যদি বেরিয়ে আসে তখন কি হবে? তখন তার সিটিজেনশিপ অফিসারের কাছে রিপোর্ট করতে হবে যে আমি যাচাই করতে গিয়ে পারলাম না, ইনার কোনো সাক্ষ্য প্রমাণ আমি পাচ্ছি না। তখন দেখা যেতে পারে ইন দ্য প্রসেস অফ এক্সামিনেশন যদি বেরিয়ে আসে, বাট দ্যাট শুড নট বি দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ এনুমারেশন। ভোটার তালিকা একটি জিনিস এবং নাগরিকত্ব আইন একদম অন্য জিনিস। বিএলওদের আমি একটা কথাই খালি বলে দেবো যে আসল খেলা কিন্তু, এই যতই আমরা এখানে তর্ক করি, আসল খেলা কিন্তু বিএলও খেলবে। কারণ বিএলও এইসব কি যেটা দেখিয়েছিল, বিএলও কাটাকুটি যেটা করা দেখিয়েছে কোনো একটা এতে ভাইরাল ওই অঞ্জুমের এতে, এসব হতে পারে। সরকারের সাথে কাজ করে আমি জানি সরকারি কর্মচারীরা, অর্ধ সরকারি কর্মচারীরা, তারা কয়েক সময় অনেক রকমের শর্টকাট নেয়, অনেক রকমের ছোটোখাটো এই করে, সেটার ব্যাপারে সাবধান করে দেওয়া ভালো। আবার সাথে সাথে আর একটা জিনিস মন্তব্য আমি না করে পারছি না, সেটা হচ্ছে এই মুহূর্তে যাদের বিএলও করা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী, অর্ধ সরকারি কর্মচারী, শিক্ষক শ্রেণী, তারা কিন্তু অনেকেই আবার রাজ্য সরকারের উপর বেশ ক্ষুব্ধ। ওটাও আমাদের মনে রাখতে হবে যে সবাই এর হয়ে কাজ করবে, ওর হয়ে কাজ করবে, এরমভাবে বিশ্বাস করা উচিত না। এই বলে আমি বক্তব্য শেষ করছি। এই হলো স্বচ্ছ বিচার, এই রিভিশনের দরকার, এবং ওই বিতর্কিত 1 কোটি ভোটারের ব্যাপারটি আমাদের একটা সমাধান করতে হবে। আমার নিজের মনে হয় অনেকখানি
এই ডুপ্লিকেট ভোটার আছে, চলে গেছে নিউ টাউনে, নাম কাটেনি, কেউ মারা গেছে, নাম কাটেনি। আর তার সাথে ইলেকশনে কাজ করার সুবাদে আমি বলবো যে বেশ কিছু ডবল এন্ট্রি নাম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে রাজনৈতিক দলেরা ফায়দা নিতে পারে। এটা কখনো নিয়েছে, এখনো নিচ্ছে, পরেও তারা নেবে। এটা একটা খেলার একটা ওই মাঝে সাঝে একটা ইয়েলো কার্ড, রেড কার্ড না দেখালে চলে না। এটাও কিন্তু এই মৌকায় যতখানি সম্ভব স্বচ্ছ করতে হবে। পুরোপুরি স্বচ্ছ, পুরোপুরি সঠিক কি হবে না, আমি সেটাও বলে যাচ্ছি, না, সম্ভব নয়, কখনোই সম্ভব হয় না। কিন্তু যতখানি কারেক্ট করা সম্ভব সেটা যেন এই মৌকায় কারেক্ট করে দেওয়া হয়। আর বাংলার ওপরে এই যে অপবাদ সবসময়, যেখানে সারা ভারতবর্ষে যে কোনো বাঙালি লুঙ্গি পরে থাকলে পরিযায়ী শ্রমিক দেখলে ইধার দাম দাম দুম করে মারধর করবে, সেটাও কিন্তু বন্ধ করা উচিত। নমস্কার।